নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা সকলের মধ্যে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের 14 পর্ব। বিকেলবেলার দিকেই হৈ হৈ করে প্রকাশ মামা আর গৌরী পিসি এসে হাজির হল। তারা কেষ্টনগরে বৌমাকে পৌঁছে দিয়ে এক রাত সেখানে কাটিয়ে ভোরের ট্রেনে আবার এসেছে। এসব কাজে প্রকাশ মামার জুড়ি নেই, শুধু তাকে মাতব্বরি করতে দিতে হবে, অর্থাৎ মোড়লি। মোড়লি করতে পেলে আর কিছু চায় না প্রকাশ মামা। গৌরী এসেই সোজা ভেতর বাড়িতে ঢুকেছে, কিন্তু সদানন্দ যখন বাড়ি ঢুকল তখন সন্ধে পেরিয়ে গেছে। সকালে খেয়ে দিয়ে সেই যে বেরিয়েছিল, তখন থেকে সন্ধে পর্যন্ত বাড়িতে কি ঘটেছে তা তার জানা ছিল না। চণ্ডীমণ্ডপের কাছে আসতেই চৌধুরী মশাই ভেতর থেকে দেখতে পেয়েছেন। ডাকলেন, শোনো। সদানন্দ ভেতরে ঢুকতেই দেখলে চৌধুরী মশাইয়ের সামনে কে একজন বসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তেল চকচকে মুখের চামড়া, গায়ে একটা নামাবলি, আর দুটো ভুরুর মধ্যে কপালে একটা মস্ত বড় সিঁদুরের টিপ। চৌধুরী মশাই ছেলের দিকে চেয়ে বললেন, একে প্রণাম করো। সদানন্দ কি করবে বুঝতে পারলে না। কে এ, কেন এখানে এসেছে? চেহারা দেখে মনে হচ্ছে সাধু সন্ন্যাসী মানুষের মতো। করো, প্রণাম করো। কি দেখছ কি চেয়ে? সদানন্দ বললে, কেন প্রণাম করব কেন? চৌধুরী মশাই বললেন, ইনি তোমার ভালো করবেন, একে প্রণাম করলে তোমার ভালো হবে। সদানন্দ বললে, আমার কি ভালো করবেন? চৌধুরী মশাই বললেন, তুমি তো বড় তর্ক করো দেখছি। আমি যা বলছি তাই করো না, প্রণাম করলে তোমার ক্ষতিটা কি? সদানন্দ বললে, আমার ভালোর দরকার নেই, আমি প্রণাম করব না। যাকে তাকে আমি প্রণাম করব কেন? চৌধুরী মশাই আর থাকতে পারলেন না। হঠাৎ রাগের ঝোঁকে একেবারে উঠে দাঁড়ালেন। বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বলো? আমি বলছি ওকে প্রণাম করো। সদানন্দ তবু নির্বিকার। বললে, আমি তো বলেছি আমি প্রণাম করব না, আবার কতবার বলবো? প্রণাম করবে না? না। এরপর চৌধুরী মশাই ঝোঁকের মাথায় কি করে ফেলতেন বলা যায় না, কিন্তু সেই সন্ন্যাসী উঠে দাঁড়িয়ে তাকে হাত বাড়িয়ে বাধা দিলেন। বললেন, থাম, তুই থাম। সামান্য কথা, সঙ্গে সঙ্গে চৌধুরী মশাই জল হয়ে গেলেন। যেন মন্ত্রের মতো কাজ হলো। চৌধুরী মশাই সন্ন্যাসীর দিকে চেয়ে বললেন, দেখলেন তো বাবা, আমার ছেলে কিরকম বাপের অবাধ্য, কেমন মুখের ওপর আমার কথার জবাব দিচ্ছে। আমি কোথায় ছেলের ভালোর জন্য ভাবছি, আর ছেলে কিরকম ব্যবহার করছে আমার সঙ্গে, দেখলেন তো? সন্ন্যাসী বললেন, তুই শান্ত হ, মাথা গরম করিসনি, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে বাবা, সব ঠিক হবে। সন্ন্যাসী ভদ্রলোক বললেন, হ্যাঁ রে, সব ঠিক হয়ে যাবে। চৌধুরী মশাই তখন আবার নিজের জায়গায় বসে পড়েছেন বটে, কিন্তু উত্তেজনায় তখনও হাঁপাচ্ছেন। বললেন, জানেন বাবা, এই ছেলের জন্যই আমি কি করেছি জানেন? হাজার হাজার টাকা খরচ করেছি ওর পেছনে, যাতে ও মানুষ হয়, যাতে ও 10 জনের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্যই তো খরচ করেছি। নইলে আমার আর কি স্বার্থ? আমি আর কদিন? আমি যা কিছু রেখে যাব, একদিন ওই তো তার মালিক হবে। কিন্তু এ এমনই নেমক হারাম যে আমার মুখের ওপর কথা বলে, এত বড় রাসপর্দা। সন্ন্যাসী ভদ্রলোক কিন্তু এত কথার পরও বিচলিত হলেন না। হাসতে হাসতেই বলতে লাগলেন, সব ঠিক হয়ে যাবে রে, তুই কিচ্ছু ভাবিস নি। আমি যখন এসে পড়েছি তখন তোর আর কিচ্ছু ভাবনা নেই। চৌধুরী মশাই যেন বিগলিত হয়ে গেলেন। বললেন,
সেই জন্যেই আপনাকে ডেকে পাঠিয়েছি বাবাজি। এখন আপনিই আমার ভরসা। বাবাজি বললেন, তোর ভাগ্য খুব ভালো যে ঠিক সময়ে আমার দেখা পেয়েছিস। তারপর সদানন্দর দিকে চেয়ে বললেন, তোর নাম কি রে বেটা? সদানন্দ ক্ষেপে উঠল, বললে, আমাকে বেটা বলছো কেন? বাবাজি সদানন্দর কথা শুনে কোথায় রেগে উঠবেন তা নয়, হো হো করে একেবারে ঘর ফাটিয়ে হেসে উঠলেন। বললেন, হ্যাঁ, কোনো রক্ত গরম আছে তো, তাই গরম গরম কথা বেরোচ্ছে মুখ দিয়ে, এখনো স্বরৈশ্বর্যের জাঁক যায়নি। তারপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সদানন্দের কপালের দিকে কিছুক্ষণ চেয়ে দেখলেন। বললেন, আরে, তোর কপালে যে ভৃগুপদ চিহ্ন রয়েছে রে, কি আশ্চর্য, আগে দেখিনি তো। চৌধুরী মশাই বললেন, ভৃগুপদ চিহ্ন? তার মানে কি বাবা? বাবাজি বললেন, তোর ছেলে আসলে কে জানিস? কে? স্বয়ং ভৃগু ঋষি এ জন্মে তোর ছেলে হয়ে তোর ঘরে জন্মেছে। ভৃগু ঋষির খুব সংসার করবার ইচ্ছে হয়েছিল একবার, গেল জন্মে সংসার করার শখ মেটেনি তো, তাই এ জন্মে তোর ছেলে হয়ে এই নবাবগঞ্জে এসেছে। তোর বংশের খুব সুসার হবে রে, তোর বংশে দেশ আলো করা বংশধর জন্মাবে, তোর বংশের যশ খ্যাতি সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। সদানন্দ এতক্ষণ সব শুনছিল, এবার বললে, ওসব বুজরুকি ছাড়ো, ওইসব বলে বাবার কাছ থেকে টাকা হাতাবার জন্য চেষ্টা করছো। খোকা! চৌধুরী মশাই আবার গর্জন করে উঠলেন ছেলের দিকে চেয়ে। বাবাজি চৌধুরী মশাইকে আবার ধমক দিলেন। বললেন, আবার তুই ছেলের ওপর রাগ করছিস? ঠিক আগেকার জন্মের মতো রাগী মেজাজ নিয়েও জন্মেছে। ঋষি মানুষের রাগ ও আর কতক্ষণ? ও রাগদেও যতক্ষণ, আবার ও রাগ জল হতেও ততক্ষণ। ভৃগু ঋষি যে এইরকমই রাগী মানুষ ছিলেন রে, তা জানিস না? চৌধুরী মশাই জীবনে কখনো ভৃগু ঋষির নামই শোনেননি। শুধু ভৃগু ঋষি কেন, কোন ঋষিরই নাম শোনেননি তিনি। মুনি ঋষিদের ধার কাজ দিয়েও কখনো যাবার দরকার হয়নি তার। বরাবর জমি জমা, টাকা কড়ি, সুদ, আড়তদার, উকিল, মুহুরি, জজ নিয়েই কেবল মাথা ঘামিয়েছেন। উকিল কিংবা জজের জীবনী জানতে চাইলে তবু তিনি কিছু বলতে পারতেন। কোন জজ রাগী, কোন জজ অমায়িক, কোন জজ সৎ, কোন জজ অসৎ, তা তার মুখস্থ। হঠাৎ বাবাজির মুখে মুনি ঋষির কথা শুনে নির্বাক হয়ে রইলেন। সত্যি সত্যি যদি ভৃগু ঋষি তার ছেলে হয়ে এসে থাকে, তাহলে তার যে আরো সম্পত্তি হবে, সেই সহজ কথাটা সহজেই বুঝতে পারলেন। তাই ছেলের বেয়াদপির জবাবে কিছু বলতে গিয়েও তিনি থেমে গেলেন। বাবাজি হঠাৎ তখন এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। সদানন্দ দুটো পা ছুঁয়ে মাথায় ঠেকাতেই সদানন্দ 3 হাত পিছিয়ে এলো। বললে, রাখো রাখো, বুজরুকি রাখো তোমার। বাবাজি কিন্তু রাগলেন না, বললেন, তুমি রাগ করছো কেন বাবা? আমি তো তোমাকে প্রণাম করছি না, আমি ঋষিশ্রেষ্ঠ ভৃগুকে প্রণাম করছি। সদানন্দ অনেকক্ষণ বুজরুকি সহ্য করেছে, কিন্তু এবার আর পারল না। বললে, ওসব বুজরুকি আমি অনেক দেখেছি, আর দেখতে চাই না, আমি যাই। চৌধুরী মশাই বললেন, চলে যাচ্ছ কেন? সদানন্দ বললে, চলে যাব না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামি দেখব? আমি আর দাঁড়াবো না এখানে, যা করতে পারেন আপনি করুন গিয়ে। বলে ঘর থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই প্রকাশ মামা ঘরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে সব দেখে শুনে অবাক। সদানন্দর দিকে চেয়ে বললে, কিরে, কি করছিস এখানে? চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, ওদিকের খবর সব ভালো তো প্রকাশ? বেয়াই মশাইকে কেমন দেখলে? প্রকাশ মামা বললে, খুবই মুষড়ে পড়েছেন বেয়াই মশাই। আমি সান্ত্বনা দিলুম তাকে, বললুম, মৃত্যু কি কারোর হাত ধরা? জীবন মৃত্যু সবই ভগবানের দেওয়া, সবই মাথা পেতে নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। আর বৌমা? বৌমা খুব কান্নাকাটি করছিলেন, তাকেও বুঝিয়ে সুঝিয়ে এলুম। বৌমাকে আবার কবে এখানে পাঠাবেন? প্রকাশ মামা বললে, বলেছি তো তাড়াতাড়ি পাঠাতে, বলেছি যত শিগগির পারেন পাঠিয়ে দেবেন। আমরা বৌমার জন্য পথ চেয়ে বসে থাকব। তারপর সদানন্দের হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো।
বাইরে নিয়ে এসেই বললে, কিরে, তুই নাকি ফুলশয্যার রাত্রিরে বৌমার সঙ্গে শুসনি? তুই নাকি বৌমাকে একলা ঘরে ফেলে বাইরে পালিয়ে গিয়েছিলি? সদানন্দ কোনো কথা বললে না। কিরে, কথার জবাব দিচ্ছিস না যে? অমন সুন্দরী বউ এনে দিলুম, তুই কিনা তার কাছেই শুলি নে? ব্যাপার কি বলতো? দিদির কথা শুনে আমি তো অবাক। দিদি তো আমাকেই বকছে, আমাকেই দোষ দিচ্ছে দিদি। বলছে তুই কিরকম বউ এনে দিলি যে আমার ছেলেকে ঘরে আটকে রাখতে পারলে না। কি ব্যাপার বল দেখিনি? তুই তো আমাকে কিছুই বলিসনি। আমি ভেবেছি তুই আয়েশ করে নতুন বউ নিয়ে রাত কাটিয়েছিস, আর এদিকে এই কাণ্ড। কি হলোটা কি? তোর বউ তোকে কিছু বলেছে, না তোর বউ পছন্দ হয়নি? ব্যাপারটা কি? আমি অত খুঁজে খুঁজে ডানা কাটা পরিয়ে এনে দিলুম তোকে, আর তুই কিনা তাকে অপগেরাজ্জি করছিস এমনি করে। সদানন্দ তবু সে কথার কোনো জবাব দিলে না। ভেতর বাড়ি থেকে কে একজন লোক আসছিল। তাকে দেখি প্রকাশ মামা কথা বলতে বলতে থেমে গেল। বললে, আয়, এদিকে আয়, তোর সঙ্গে সিরিয়াস কথা আছে আমার। একটা নিরিবিলি জায়গায় গিয়ে জিনিসটার ফয়সালা করতে হবে। বলে সদানন্দকে পুকুর পাড়ের দিকে টেনে নিয়ে গেল। চণ্ডীমণ্ডপের ভেতরে বাবাজি তখন ভৃগু ঋষির মাহাত্ম্য বর্ণনা করছিলেন। ত্রিকালজ্ঞ ঋষি, অতীত বর্তমান ভবিষ্যৎ যার ছিল নখদর্পণে। একদিন তিনি দিব্য চক্ষে দেখতে পেলেন কলিযুগে তিনি নবাবগঞ্জের হরনারায়ণ চৌধুরীর ঔরসে আবার সংসার ধর্ম পালন করবার জন্য জন্মগ্রহণ করবেন। চৌধুরী মশাই একসময় বললেন, আচ্ছা বাবাজি, আমার ছেলের আসল রোগের কথাটা বলি। রোগ? কি রোগ? চৌধুরী মশাই বললেন, আপনি জানেন তো আমার এত জমিদারি, এত সম্পত্তি, কিন্তু মাত্র ওই একটি ছেলে। এই ছেলের আমি সবে বিয়ে দিয়েছি, কিন্তু ছেলে ফুলশয্যার রাত্রিরে বউয়ের সঙ্গে শোয়নি। কখন সকলের চোখের আড়ালে ঘর থেকে পালিয়ে গিয়েছে। বাবাজি চোখ বুজিয়ে কথাগুলো শুনছিলেন আর মৃদু মৃদু হাসছিলেন। তেমনি হাসতে হাসতেই বললেন, তারপর? তারপর আর কি? সকালের দিকে ওর মা ওকে জিজ্ঞেস করলে কেন ও ঘর থেকে পালিয়ে গিয়েছিল। জবাবে ও বললে বউয়ের সঙ্গেও শোবে না। বাবাজি বললেন, কেন শোবে না কেন? ওই কথা বলে কে? আপনিই বলুন। আমার যদি বংশরক্ষে না হয় তাহলে আমার এত সম্পত্তি খাবে কে? কেন তাহলে আমি আমার ছেলের বিয়ে দিলুম? অথচ রূপে গুণে একেবারে জগদ্ধাত্রীর মতো রূপ দেখে আমরা পুত্রবধূ করেছি। কথা বলতে বলতে চৌধুরী মশাইয়ের জন্য হঠাৎ খেয়াল হলো। জিজ্ঞেস করলেন, আজকে রাত্রে আপনার আহারের কি বন্দোবস্ত করব বাবা? বাবাজি বললেন, আমি আহার করি না রে, আমি সেবা করি। সন্ন্যাস গ্রহণ করার পর থেকে আহার করা আমি ছেড়ে দিয়েছি। চৌধুরী মশাই শশব ব্যস্তে বললেন, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার সেবার ব্যবস্থাই আগে করে ফেলি। ভেতর বাড়িতে গিয়ে চৌধুরী মশাই একেবারে সোজা গৃহিণীর সঙ্গে দেখা করলেন। বাবাজি যে আহার করেন না, শুধু সেবা করেন, সেটা বুঝিয়ে বললেন। প্রীতি বললে, আর কি বললেন উনি? চৌধুরী মশাই বললেন, বললেন তো অনেক ভালো কথা। এত ভালো ভালো কথা বললেন যে সব বিশ্বাস করতেও ভয় হয়। কি রকম? বললেন খোকা নাকি আগের জন্মে ভৃগু ঋষি ছিলেন, এই জন্মে তোমার ছেলে হয়ে এসেছে। ওকে বকাবকি করতে বারণ করলেন। প্রীতি কথাগুলো শুনে খানিকক্ষণ চৌধুরী মশাইয়ের মুখের দিকে হতবাক হয়ে চেয়ে রইল। তারপর বললে, সত্যি? চৌধুরী মশাই বললেন, সত্যি মিথ্যে বুঝি না। উনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলেই ভালো। ওর কথা শুনে মনটা একটু ভালো হলো। কিন্তু তোমার ছেলে যেরকম বেয়ারা, বললাম যে বাবাজিকে একবার প্রণাম করো, তা কিছুতেই করলে না। বললে কি জানো? বললে বুজরুক। বুজরুক বললে? হ্যাঁ, মুখের ওপর ওকে বুজরুক বলে উঠল। তা আমি আর কি করব? ছেলের হয়ে আমিই ক্ষমা চেয়ে নিলুম। এখন ভালো করে ওর সেবার ব্যবস্থা করে দাও। ছানা, দুধ, ফল, মিষ্টি যা আছে তাই দিয়ে ওর সেবা করো। তা সেই রকম ব্যবস্থাই হলো। বাবাজি সেদিন থেকেই বাড়িতেই রয়ে গেলেন। বাবাজি মহাশক্তিধর পুরুষ, নিজের কথা বেশি বলতে চান না। যত না কথা বলেন তার চেয়ে বেশি অনুভব করেন।
চৌধুরী মশাই বাবাজির ব্যবহারে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। চৌধুরী মশাইয়ের গৃহিণীও এলো, এসে প্রণাম করলে। বাবাজি আশীর্বাদ করলেন, বললেন, তোর ভালো হবে মা, আমি সব জানি, তোর কিছু ভয় নেই, এবার তো আমি এসে পড়েছি। প্রীতি বললে, আমার ওই ছেলেকে নিয়েই যত ভাবনা বাবা, ও সংসারী হবে তো? বাবাজি বললেন, আমি তো আছি রে, আমাকে তুই বকলমা দিয়ে দে, তোর ভাবনাটা আমি ভাবব। এরকম করে আগে কখনো ভরসা দেয়নি কেউ। প্রীতি গলে গেল। তার মনে হলো এত কিছু ঝঞ্ঝাট ঝামেলা সব বুঝি তার দূর হয়ে গেল। বললে, আমার ওই ছেলেই সবচেয়ে বড় ঝামেলা বাবা। লোকের মেয়ে নিয়ে ঝঞ্ঝাট হয়, আমার ঝঞ্ঝাট হয়েছে ছেলে নিয়ে। একবার কথা বলতে আরম্ভ করলে মেয়েদের পেটে আর কোনো কথা বাকি থাকে না। সমস্ত কথা বলে ফেলে যেন প্রীতি তৃপ্তি পেলে। হঠাৎ প্রকাশ ঘরে ঢুকল। বাবাজি তার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, এ কে? প্রীতি বললে, সম্পর্কে আমার ভাই হয় বাবা। বাবাজি এবার আরো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চাইলেন তার দিকে। চৌধুরী মশাই বললেন, প্রকাশ, তুমি একে প্রণাম করো। প্রকাশ শুধু প্রণামই করলে না, একেবারে বাবাজির পায়ের ধুলো নিয়ে জিভে ঠাকালে। তারপর হাত জোর করে সামনে বসল। ততক্ষণে বাবাজির সেবা হয়ে গেছে। সমস্ত বাড়িতে তখন আর কোনো কাজ নেই, কোনো সমস্যা নেই। সমস্ত শক্তি, সমস্ত সামর্থ্য যেন বাবাজির সেবায় ন্যস্ত করেই এ বংশের কর্তাগিন্নি পরিত্রাণ পেতে চাইছে। বিপদের মুখে দাঁড়িয়ে সবাই যেন এই বাবাজিকে আশ্রয় করেই বেঁচে থাকতে চাইছে। বলছে, আমাদের সব দুঃখ দূর করো বাবা, আমাদের শান্তি দাও, সুখ দাও, ঐশ্বর্য দাও, সমৃদ্ধি দাও। আমাদের একমাত্র সন্তানকে সুমতি দাও, সে যেন সংসারী হয়, সহজ হয়, স্বাভাবিক হয়, সাধারণ হয়। আর কিছু আমরা চাই না। কিন্তু সুখ, শান্তি, সৌভাগ্য দেবার বিধাতা বোধহয় মনে মনে হাসলেন কিংবা হয়তো কটাক্ষ করলেন। সদানন্দ সবই শুনল, সব কথাই কানে গেল তার। সে বুঝতে পারলে তার জন্যই এত আয়োজন, এত সেবা, এত পরিশ্রম। তা পরিশ্রমও কি কম? সেদিন থেকেই বাড়ির অন্য চেহারা। প্রকাশ মামা আবার একটা কাজ পেয়ে গেল। কর্তাবাবু ওপরের ঘরে একলা পড়ে রইলেন। কৈলাস গোমস্তা খাতা নিয়ে হিসাব লেখে, আদায়পত্রের খবরাখবর দেয়। তার উপর দিনু আছে। কাজ করতে করতে হঠাৎ কর্তাবাবু জিজ্ঞেস করেন, নিচে শাঁখ বাজাচ্ছে কে কৈলাস? কৈলাস সব জেনেও বলে, আগে ও শাঁখ তো আমাদের বাড়িতে বাজছে না, পালেদের বাড়িতে বাজছে। এমন অসময়ে শাঁখ বাজাচ্ছে কেন? কৈলাস গোমস্তা বলে, কোনো পুজো টুজো হচ্ছে বোধহয়, বিহারী পাল তো খুব ভক্ত মানুষ। তা হবে। এরপরে আর কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু পরের দিনও তেমনি। কর্তাবাবু বললেন, বিহারী পালের পয়সা হয়েছে, বুঝলে কৈলাস? বেনে মশলার দোকান করে দুটো পয়সা হয়েছে বলে দেব দ্বিজে ভক্তি বেড়ে গেছে। ওসব ভরং আমরা বুঝি। কৈলাস বলে, আজ্ঞে ভক্তি টক্তি সব বাজে কথা, আসল হচ্ছে টাকা। কর্তাবাবু বললেন, বিহারী পাল টাকা ছাড়া আর কিছুকেই পুজো করে না, বুঝলে কৈলাস? টাকাই ওর কাছে ঠাকুর দেবতা, যা কিছু সব। কদিন ধরে খুবই কাঁসর ঘণ্টার আওয়াজ আসতে লাগলো কর্তাবাবুর কানে। আসুক, কর্তাবাবুর তাতে কোনো ক্ষোভ নেই। হোক, সকলেরই টাকা হোক, আমার আর কোনো ভয় নেই। আমার মতো এত সম্পত্তি, এত ঐশ্বর্য এতখানি কারণ না হলেই হলো, তাহলেই আমি নিশ্চিন্ত। আচ্ছা কৈলাস, তুমি তো অনেক বাড়ির বউ দেখেছ, এমন রূপে গুণে আলো করা বউ আর কারো দেখেছ? বলো, তুমি দেখেছ কখনো? কৈলাস বললে, আগে আপনার বৌমার সঙ্গে কার তুলনা, এ লক্ষ্যতে একটা হয়। আর আমার নাতি সদানন্দ, অমন নাতি কারো আছে? গায়ে তো কত ছেলেই রয়েছে, এমন ছেলে কজনের আছে শুনি? ও বিহারী পাল যতই পুজো করুক আর কাঁসর ঘণ্টা বাজাক, আমার সঙ্গে পাল্লা দিতে পারবে? কৈলাস বলে, কি যে বলেন, আপনি হাসালেন কর্তাবাবু,
আপনার সঙ্গে বেহারি পালের তুলনা? কর্তাবাবু বললেন, না না, আমি কথার কথা বলছি। কাঁসর ঘণ্টার শব্দ কানে আসে কিনা রোজ, তাই কথাটা বললুম। কৈলাস বলে, আজ্ঞে বেহারি পাল কি মানুষ? বেহারি পাল সুদে টাকা খাটায়, সুদখোর। সুদখোরকে কখনো কেউ ভক্তি শ্রদ্ধা করে? অথচ আপনাকে তো সবাই ভক্তি শ্রদ্ধা করে। কর্তাবাবু জানতে আগ্রহ হয়, জিজ্ঞেস করেন, ভক্তি শ্রদ্ধা করে নাকি আমাকে? তা করে না। আপনার সামনে যেমন শ্রদ্ধা করে, তেমনি আবার আপনার আড়ালেও আপনাকে শ্রদ্ধা করে। আর করবে নাই বা কেন? আপনার মতো মানুষ তো হয় না। লোকে তাও বলে নাকি? কৈলাস বলে, বলে বই কি। কি বলে? কৈলাস বলে, কর্তাবাবুর মতো মানুষ হয় না। কথাটা শুনে কর্তাবাবুর মনটা খুশি হয়। কর্তাবাবু খুশি হলে তা সবাই বুঝতে পারে। তখন তার গোপজোড়া একটু কাঁপতে থাকে, চোখ দুটো একটু কুঁচকে যায়। সবাই বুঝতে পারে কর্তাবাবুর কাছে তখন যদি কিছু আর্জি করা যায় তো চটপট মঞ্জুর হয়ে যাবে। তখনই সবাই যা চাইবার তা চেয়ে নেয়। কেউ জমি জমা চায়, কেউ টাকা হাওলাত চায়, কেউ বা ঝাড় থেকে দুখানা বাঁশ, আবার কেউ বা নগদ টাকা পয়সা। নাতির বিয়ের পর থেকেই কর্তাবাবুর মেজাজটার মধ্যে যেন বেশ একটা খুশি খুশি ভাব ছিল। ফুলশয্যার পরদিন যেদিন তিনি শুনলেন যে তার নাতি বউয়ের সঙ্গে এক ঘরে এক বিছানায় রাত কাটিয়েছে, তখন থেকেই একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। তার আসল শত্রু ছিল কালীগঞ্জের বউ, তার জীবনের রাহু। সেই রাহুই যখন চিরকালের মতো বিদায় নিয়েছে, তখন আর কাকে পরোয়া। যখন মানুষের শত্রু থাকে না, তখনই উদার হতে পারে, তখনই তার মুখে হাসি ফোটে, তখন সবাই তার উদারতার প্রশংসা করে। কিন্তু উদার যে হব, তার উপাদান কে দেবে? কে আমার অভাব ঘোচাবে? কে আমার শত্রু নিপাত করবে? কে আমার মাথা উঁচু করে দেবে? তুমি আমার অভাব ঘোচাও, তুমি আমার শত্রু নিপাত করো, তুমি আমার মাথা উঁচু করো, আমি তখন সৎ হব, সাধু হব, মহৎ হব, দাতা হব, আরো কত কি হব। রেলবাজারের দারোগা টাকা নিয়েছে বটে, তা নিক। ন্যায্য পাওনা নিলে কর্তাবাবুর কোনো আপত্তি নেই। কিন্তু বংশীঢালিরা বড্ড বেশি টাকা নিয়ে ফেলেছে, তা নিক। বৃহৎ কাজে অমন অপব্যয় একটু হয়েছে, তার জন্য মেজাজ খারাপ করলে কি চলে? তারপর হঠাৎ যেন কাজের কথা মনে পড়ে যেত কর্তাবাবুর। বলতেন, তারপর কি হলো কৈলাস? তারপর পড়ে যাও। একটা অর্ধ সাপ্তাহিক বাংলা খবরের কাগজ কিনতেন কর্তাবাবু। কৈলাস গোমস্ত সেটা অবসর মতো পড়ে পড়ে শোনাত। কই, থামলে কেন? পড়ে যাও। কৈলাস গোমস্তা ভালো করে পড়তে পারত না, হোঁচট খেতে খেতে পড়ত। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদে প্রকাশ, বরোদার রাজা গাইকোয়াড় আজ কলিকাতায় আসিয়া পৌঁছাইতেছেন। কোথাকার কোন গাইকোয়াড়, সে কোন দেশ, কে তার মহারাজ, কেনই বা তার নাম গাইকোয়াড়, তা কৈলাসও যেমন জানত না, কর্তাবাবুও তেমনি জানতেন না। তবু খবরের কাগজে যখন খবরটা বেরিয়েছে, তখন তিনি নিশ্চয়ই কেষ্টবিষ্টু কেউ হবেন। আর মহারাজা মানুষ যখন, নিশ্চয়ই তিনি অনেক টাকার মালিক। অনেক টাকার মালিকদের ওপর কর্তাবাবুর খুব শ্রদ্ধা ছিল বরাবর। কর্তাবাবু বলতেন, আচ্ছা কৈলাস, মহারাজদের অনেক টাকা আছে, কি বলো? কৈলাস বলতো, আগে তা তো আছেই। তা কত টাকা থাকতে পারে মহারাজাদের? মহারাজাদের কত টাকা থাকতে পারে তার কোনো আন্দাজ জানা ছিল না কৈলাসের। তবু আন্দাজ করে বলতো, 10-12 লাখ টাকা নিশ্চয়ই। কর্তাবাবু বলতেন, আরে দূর, 10-12 লাখ টাকা কি আবার টাকা? তোমার যেমন বুদ্ধি, আমারই তো 10-12 লাখ টাকার সম্পত্তি আছে। তুমি তো হিসেব জানো, হিসেব করো না? হিসেব অবশ্য শেষ পর্যন্ত করতে হতো না। কৈলাস জানত কর্তাবাবু কত টাকার সম্পত্তির মালিক, কিন্তু মহারাজাদের কাছে কখনো গোমস্তাগিরি করেনি বলে তাদের টাকার অঙ্কটাও আন্দাজ করতে পারত না কৈলাস গোমস্তা। ভেবে ভেবে শেষ পর্যন্ত যখন কোনো ফয়সালা হতো না,
তখন অন্য প্রসঙ্গ উঠত। কর্তাবাবু জিজ্ঞেস করতেন, তা সে যাকগে, গাইকোয়াড় মহারাজা কলকাতাতে আসছেনই বা কেন বলো তো? তোমার কি মনে হয় কৈলাস? কৈলাস বলতো, আগে আমি সামান্য লোক, আমি কি করে তা জানবো? তার সামান্য লোক হলেই বা একটু মাথা খাটিয়ে ভাবো না, কেন আসছে মহারাজা? কাগজে কিছু লিখেছে সে সম্বন্ধে? কৈলাস পাঁতি পাঁতি করে খুঁজেও মহারাজার কলকাতায় আসার কোনো হদিশ পেলে না। শুধু মহারাজার আসার খবরটাই ছাপা হয়েছে, কোনো কারণের উল্লেখ নেই কোথাও। কর্তাবাবু খুঁজে খুঁজে অনেক কষ্টে একটা কারণ বার করলেন। বললেন, বুঝলে কৈলাস, আমার মনে হয় মহারাজা আসছে শিকার করতে। শিকার? হ্যাঁ, বাঘ শিকার করতে আসছে, বুঝলে। কলকাতার কাছেই তো সুন্দরবন, সুন্দরবনে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তাই শিকার করতে আসছে। বুঝতে পেরেছি, নইলে সেই বড়দা থেকে মহারাজা কলকাতায় আসবেনই বা কেন? তারপর অন্য কি খবর আছে পড়ো। এই রকম করেই দিন কাটত কর্তাবাবুর। সদানন্দের বিয়ের পর থেকে কর্তাবাবুর মনটা বেশ সরেস ছিল, তাই খবরের কাগজের খবরে বেশি মন দিতেন। কখনো বড়দার গাইকোয়াড়ের কলকাতায় আসার খবর, কখনো ধান চাল পাটের দর, আবার কখনো বেহারি পালের টাকার গরমের কথা। সব কথাই হতো। হঠাৎ একদিন কৈলাস বললে, কেষ্টনগরের চিঠি এসেছে কর্তাবাবু। চিঠি? কে লিখেছে? বৌমার বাবা? বৌমা আসছে নাকি? আগে হ্যাঁ, শ্রাদ্ধ শান্তি মিটে গেছে তো এবার আসছেন বৌমা। কথাটা বলতেই মনে পড়ে গেল কর্তাবাবুর। বললেন, কই, তুমি তো কাঞ্চন স্যাকরাকে ডাকলে না কৈলাস? আমি যে তোমাকে ডাকতে বলেছিলুম। আগে আমি তো খবর দিয়েছিলুম। তা তবু সে এলো না কেন? তাহলে আবার একবার ডেকে পাঠাও তো। কাঞ্চন স্যাকরাকে শেষ পর্যন্ত একদিন লোক পাঠিয়ে ডেকে আনতে হলো। কাঞ্চন আসতেই কর্তাবাবু খুব একচোট ধমক দিলেন। বললেন, তুমি যে একেবারে লবাবপুত্তর হয়ে গেলে হে কাঞ্চন, তোমার বুঝি খুব টাকা হয়েছে? টাকার গরম হয়েছে খুব? তা অতই যদি টাকার গরম, তো তুমি এলে কেন হে বাপু? না এলেই পারতে। কাঞ্চন খুব বিনয় করে জানালে যে তার অসুখ হয়েছিল বলেই এতদিন আসতে পারেনি, নইলে আগেই আসতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তবু কিছুতেই কর্তাবাবুর রাগ কমে না। বললেন, তুমি বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে দিয়ে আর জীবনে কখনো গয়না গড়াবো না। যাও, তুমি বেরিয়ে যাও। এসব কথা যে রাগের কথা তা কাঞ্চন স্যাকরা জানত। শেষকালে বুঝি অনেক অনুনয় বিনয়ের পর কর্তাবাবুর রাগ কমল। বললেন, তুমি আমার গয়না গড়াবে কিনা আগে সেই কথা বলে দাও, নইলে বাজারে অন্য অনেক স্যাকরা আছে। স্যাকরার অভাব নেই দুনিয়াতে। পয়সা ফেললে অমন তোমার চেয়ে অনেক ভালো স্যাকরা এসে আমাকে খোসামত করবে, তা জানো। তারপর একটু কেশে নিয়ে বললেন, তুমি ভেবেছ কি শুনি? তুমি ভেবেছ কি? তুমি কি ভেবেছ তুমি ছাড়া বাড়ির নাতি নাতবইয়ের গয়না গড়াবার লোক পাবে না? শেষকালে একসময় কর্তাবাবু কাঞ্চন স্যাকরাকে ক্ষমা করলেন। শুধু যে ক্ষমা করলেন তাই নয়, আগাম টাকাও দিলেন শখানেক। ওটা বায়না। কাঞ্চন বায়না নিতে চায়নি, তবু কর্তাবাবু টাকাটা দিলেন। বললেন, ওটা তুমি নাও কাঞ্চন, তুমি গরিব লোক, তুমি টাকা পাবে কোত্থেকে? টাকা না পেলে তোমার চার হবে না। আমার অনেক টাকা আছে, বুঝলে। গাইকোয়াড়ের মহারাজাদের মতো টাকা নেই বটে, কিন্তু টাকা আমার অনেক আছে। সোজা কথা, জিনিসটা ভালো আর খাঁটি হওয়া চাই, এটা মনে রেখো। 20 ভরির একটা হার, তার উপর মিনের কাজ করা। লোকে দেখে যেন বলে, হ্যাঁ, কর্তাবাবু একটা জিনিসের মতো জিনিস দিয়েছে বটে। বাইরে এসে কাঞ্চন স্যাকরার টাকাগুলো ভালো করে ট্যাঁকে গুজে নিলে। কৈলাস গোমস্তা সঙ্গে সঙ্গে আসছিল। কাঞ্চন জিজ্ঞেস করলে, আচ্ছা গোমস্তা মশাই, কার জন্য এ হার গড়ানো হচ্ছে বলুন তো? এ কাকে দেবার জন্য? কর্তাবাবু কাকে হার দেবেন? কৈলাস হাসতে লাগলো। বললে, চৌধুরী মশাইয়ের নাতির জন্যে। চৌধুরী মশাইয়ের নাতি? কিন্তু এই তো সবে সেদিন চৌধুরী মশাইয়ের ছেলের বিয়ে হলো, এর মধ্যে নাতি হয়ে গেল তাঁর? এখনো তো 10 মাস হয়নি গো। কৈলাস গোমস্তা আরো হাসতে লাগলো। বললে,
নাতি হয়নি, কিন্তু হবে তো একদিন। কাঞ্চন অবাক হয়ে গেল। যে নাতি হয়নি তারই জন্যে কর্তাবাবুর এত হাঁক ডাক। একেবারে এই মারে তো সেই মারে, যেন নাতির অন্নপ্রাশন আটকে যাচ্ছে হাড়ের জন্যে। কৈলাস গোমস্তা বললে, পাগল হে কাঞ্চন, আজ তো পাগল। নেহাত চাকরি করতে হয় তাই এত কথা শুনি, নইলে আমাকে তো দুবেলায় যাচ্ছে তাই করে বলেন। তুমি ভেবেছ চৌধুরী মশাইয়ের নাতি হবে? হবে না, তুমি দেখে নিও, হবে না। হবে না? হবে না মানে? কৈলাস বললে, সেসব পরে তোমাকে বলবো, তুমি এখন যাও। কাঞ্চন বললে, কিন্তু শেষকালে হার নেবেন তো কর্তাবাবু, নইলে আমার মেহনতে যে সার হবে গোমস্তা মশাই। কৈলাস বললে, আরে তোমার কি, তুমি মাল দেবে, পয়সা নেবে, চৌধুরী মশাইয়ের নাতি হোক না হোক তোমার কি, তুমি তো মজুরি পেলেই খুশি। কিন্তু কেন নাতি হবে না গোমস্তা মশাই? কৈলাস গোমস্তা তখন বাড়িতে খেতে যাচ্ছিল, তার খিদে পেয়ে গিয়েছিল। বললে, আরে তোমার কেবল ওই এক কথা, বলছি তো সে তোমাকে পরে বলবো খন, আমি আসি। বলে কৈলাস বাড়ির দিকে চলে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৫০ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।